আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের 30 নম্বর পর্ব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই মেয়ে এখানে কি করছো? এভাবে বলছেন কেন? আমি তো আসতে বলেছি ওকে। আগেরবার আমার মেয়ে সাহায্য করেছে তাই দাওয়াত দিয়েছিলে, আমিও মেনে নিয়েছিলাম। তারপর এখন আবার এইসব আদিতেকতা কি প্রয়োজন? রাশেদুল খানের কথা শুনে মাহমুদা বেগম জাস্ট হা করে তাকিয়ে থাকে। কি পরিমাণ বিতৃষ্ণা হলে কারো নামে এভাবে কথা বলতে পারে? নাওরা একটু আগে এই রুমেই ছিল। রাশেদুল খান আসতেই সে সালাম দেয়, তবে তিনি নাওরাকে সম্পূর্ণ ইগনোর করেন। নাওরা মাথা নিচু করে বেরিয়ে যেতেই তিনি এভাবে রাগ প্রকাশ করেন। যেই লোকটা তার সর্বশেষ করে দিয়ে চলে গেল তার কথা এখনো মনে রেখে অন্যকে নিয়ে কটু কথা বলছে। নাওরা রুম থেকে বের হতে পারেনি। হঠাৎ রাশেদুল খান এমন রাগ দেখে সে থমকে যায়। সে বুঝতে পারে তাকে নিয়েই কথা হচ্ছে। তাকে থমকে দাঁড়াতে দেখে মেহেরিন এগিয়ে আসে। মেহেরিন নিজেও ভিতরে কথাবার্তা শুনতে পেরেছে। শ্বশুরের কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি ইচ্ছা করেই এভাবে গুলিয়ে রাগ দেখাচ্ছেন। তুমি কিছু মনে করো না, অফিসে হয়তো কিছু হয়েছে তাই বাবা এভাবে রেগে আছেন। নাওরা মাথা নাড়ায়। মেহেরিন যে তাকে সান্ত্বনা দিচ্ছে সেটা সে স্পর্শ বুঝতে পারে, তাই কিছু বলে না, চলে যায়। বেশ অনেকক্ষণ তারা বাসায় এসেছে। এখন চলে যাওয়া ভালো হবে। সে তার শ্বশুরের অপেক্ষাই করছিল, তিনি আসলে কথা বলে চলে যাবে। তবে এখন তো মনে হচ্ছে তাদের আশাটা ওনার একদমই পছন্দ হয়নি। নাওরার আজ মিষ্টির সাথে বেশ ভাব হয়েছে। মেয়েটা দেখতে অনেক কিউট, কথাও অনেক কিউট ভাবে বলে, সাথে একটু দুষ্ট। নাওরা যেহেতু মারুর সাথে থেকেছে, বলা যায় ছোট থেকেই মারুকে বেশিরভাগ সে পেলেছে। মারুকে নিজে থেকেই বেশি সময় দিয়েছে নিজের কাছে রাখতে, যাতে মামি কষ্ট কম হয়। তাই মারুকে পালতে গিয়ে বাচ্চার সাথে মিশে থাকা অনেক টেকনিক তার জানা আছে। তাই তো সহজেই মিষ্টির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। দুপুরে না খাইয়ে তো তাদের যেতে দিবে না, সেজন্য খাবারের সময় নাহিলও তাদের সাথেই বসেছিল। সাফিয়া তো লজ্জায় একদম মাথা তুলে তাকাতে পারেনি। এমনকি নাহিলের দেওয়া সেই মেসেজটারও রিপ্লাই দেয়নি। খুব লজ্জা লাগছিল তার। পাশাপাশি ভীতু স্বভাবের হওয়ায় কে তাকে কিভাবে দেখবে এইসবে তার বেশ সংকোচ আছে। সেজন্য ভাবনায় আছে আদৌ নাহিলের সাথে তার কথা বলা ঠিক হবে কি না। সাফিয়ার বয়স কম, সাথে অনেকটা বোকা স্বভাবের মেয়ে, তাই এই একটা ক্ষেত্রে সে বেশ সাবধানী আছে। কারণ ছোট থেকেই সে নাওরাকে দেখে বড় হয়েছে। নাওরা কখনো এইসব প্রেম ভালোবাসাকে পাত্তা দেয়নি, তবে বিয়ে করেছে সেটা অন্য ব্যাপার, যদিও ইচ্ছাকৃত ছিল না সেটা। নাওরা সেই কখন থেকে থ মেরে বসে আছে। সে চেয়েছিল রাশেদ খানের সাথে একটু কথা বলতে, কিন্তু এখন আর সাহস করতে পারছে না। নাফসানকেও আর দেখতে পায়নি, নিজেই খুঁজতে যায়নি আর। সাফিয়া ইলার সাথে বসে আছে। নাওরাকে এভাবে বসে থাকতে দেখে মাহমুদা বেগম এগিয়ে আসলেন। তিনি নাওরার পাশে বসে বললেন, এভাবে বসে আছে কেন? কিছু বলতে চাও? নাওরা কিছুটা সংকোচ নিয়ে বলে, আমি একটু ওনার বাবার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমি জানি হয়তো ওনার আমাকে পছন্দ হয়নি, তবে বুঝতে পারছিলাম আমার বাবার সাথে কোনো সমস্যা হয়েছিল, একটু যদি জানতে পারতাম। মাহমুদা বেগম কিছুক্ষণ থেমে কি সব চিন্তা করে হঠাৎ নাওরার হাত ধরে তুলে বলে, আমার সাথে আসো। নাওরা বাধ্য মেয়ের মতো ওনার সাথে যেতে থাকে। তিনি সোজা তাদের রুমে নিয়ে নাওরার হাত ছাড়েন। রাশেদুল খান তখন বিছানায় চোখ বন্ধ করে শুয়েছিলেন। তারা যেতেই তিনি চোখ খুলে উঠে বসেন, তবে কিছু বলেন না। নাওরা এবার সালাম দিতেই তিনি গম্ভীর মুখে সালামের উত্তর দেন। নাওরা সাহস করে বলেই ফেলে, আমি দুঃখিত আঙ্কেল, আমি তখন আপনার কথা শুনে নিয়েছিলাম। আপনি বোধহয় তখন আমার বাবার বিষয়ে কোনো কথা বলছিলেন। রাশেদুল খান কিছু বলতে নিবেন, তখনই নাফসান হুট করে এসে তাদের কথায় ব্যাঘাত ঘটায়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি আসছি এখনই, একটু অপেক্ষা করো। কিন্তু আমি একদম চুপ থাকো বলেই তাদের সামনে থেকে নাওরাকে টেনে রুম থেকে বের করে নিয়ে যায়। নাওরাকে ধমকে টেনে এনে রেডি হয়ে নিতে বলে। বেশি দেরি হয়ে গেছে, আজকে তাদের নাহিল এগিয়ে দিয়ে আসবে। নাওরা মনটা খারাপ হয়ে যায়। সে তো বাড়ির বউ এখন, যদি এই বাড়িতে তার বাবাকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তো তার জেনে রাখা উচিত। অবশ্যই তার বাবার সেখানে সম্মান নেই, সেখানে সে সুখে থাকতে পারবে না। নাওরা কোনো কথা ছাড়াই চুপচাপ তৈরি হয়ে সাফিয়াকে নিয়ে একাই বেরিয়ে যায়। নাফসানের সাথে কোনো কথা বলে না। নাফসান সাথে সাথেই নাহিলকে তাদের সাথে পাঠায়, যেন আগে পিছে থেকে তাদের ঠিক মতো বাড়ি পৌঁছে দিতে পারে। বাবা, আমার কিছু কথা বলার ছিল। বলো। জাহিদ আঙ্কেল যে টাকা সরিয়েছে এটা তোমায় কে বলেছিল? শাহেদ। আর তুমি ওই লোকটার কথা বিশ্বাস করে নিয়েছো? যেই লোকটা তোমায় এত বড় সর্বনাশ করে গেল তাকে তুমি বিশ্বাস করে নিলে?
রাশেদ খান নিশ্চুপ হয়ে থাকেন। নাফসান আবারও বলে, আচ্ছা মানলাম তোমার ভাই, তাই বিশ্বাস করেছিলে। প্রমাণ খুঁজেছিলে তখন? আমার জাহিদের ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছিল, সেখানে টাকাগুলো ট্রান্সফার করা হয়েছে। অ্যাকাউন্টটা ওনার নামে থাকলেও সেটা উনি ব্যবহার করতেন না। রাশেদ খান চমকে উঠলেন। জাহিদ আঙ্কেলকে ফাঁসানোর জন্য শাহেদ খান এইসব করেছিলেন। মানছি তুমি সঠিক বিচার করেছিলে। তোমার মতে জাদিদ ইসলাম প্রতারক, তুমিও শাস্তি দিয়েছো। তবে তোমার আরেকটু বিচক্ষণ হওয়া উচিত ছিল। নিজের ভাইয়ের কথা বিশ্বাস করে একটা নির্দোষ মানুষের সাথে তুমি অবিচার করেছো। কিন্তু শাহেদ তো আমায় সব প্রমাণ দেখিয়েছে। কয়েক ধাপে ধাপে টাকা ট্রান্সফার হয়েছিল, সবগুলো জাহিদের অ্যাকাউন্টে গিয়েছিল। এমনকি জাহিদকে আমি জমি কিনতে যেতেও দেখেছি। টাকা না পেলে সে জমি কিনতে যাবে কিভাবে? তার সাথে তো এত টাকা ছিল না। না বাবা, তুমি ভুল ছিলে। হয়তো তোমাকে প্রমাণ হিসাবে দেখানো হয়েছে ওনাকে এই সব জমি জমার ক্রয়ের জায়গা, তবে উনি গিয়েছিলেন নাওরার মামার সাথে শেয়ারে জমি কিনতে। এতে দুজনের শেয়ার থেকে কিনতো। যেহেতু দুজন অনেক আপন ছিল, তাই ওনার বিশ্বাস ছিল দুজনের সেভিংস একত্রে করে একটা জমি কিনে রাখতে পারবে। এতে দুই পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত হবে। রাশেদ খান শূন্য দৃষ্টিতে নাফসানের দিকে তাকিয়ে থাকে। তিনি কিনা এই সহজে সরল লোকটাকে কত অপমান করেছিলেন, এমনকি চাকরি থেকেও বাদ দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার জানোয়ার ভাইটার কথা শুনে। বাবা, শাহেদ খান কোথায় আছে তুমি তো জানো, বলো। তুমি চাও না একজন খুনি শাস্তি পাক? বাবা, তোমার ভাই একজন খুনি। সে শুধু নাওরার বাবা মাকে খুন করেনি, তাদের সাথে আরও একটা নিষ্পাপ বাচ্চাও ছিল। সে তখনও পৃথিবীর আলোটাও দেখতে পায়নি। কত বড় পাপী এই লোকটা শাহেদ খান, তুমি বুঝতে পারছো বাবা? জাহিদের খুন হয়েছিল, তারা তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। না বাবা, এটা একটা পরিকল্পিত খুন ছিল। কারণ জাহিদ আঙ্কেল ওই শয়তান লোকটার সকল কুকীর্তি জেনে ফেলেছিল। সেই সময়টাতে ওনার চাকরি চলে যাওয়ায় ওনার মানসিক অবস্থাও পরিস্থিতিও ভালো ছিল না। তাই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি সবাইকে সব বলে দিবেন। তাই তো তার মুখ বন্ধের ব্যবস্থা করছিলেন এই জঘন্য ওয়েতে। রাশেদুল খানের কিছু বলার মতো পরিস্থিতি নেই। তিনি একসাথে এত কিছু জেনে যেন পাথর হয়ে গিয়েছিলেন। নিজের বিচার ব্যবস্থার উপর ওনার যে আস্থাটা ছিল সেটা এক নিমিষেই ধুলোয় মিশে যায়। তার একটা ছোট্ট ভুল কত বড় বিপদ হয়ে গেল। আজ যদি জাহিদ বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে সঠিক পরামর্শ দিয়ে সকল বিপদ থেকে দূরে রাখতো। হয়তো ওনার নিজেরও অনেক বড় ক্ষতি হতো না, আর নাওরাও মেয়েটাও এতিম হতো না। বাবাকে এমন পরিস্থিতিতে রেখে নাফসান বেরিয়ে যায়। মাঝে মাঝে আত্মোপলব্ধি করা দরকার। এতে নিজের সকল ভুলগুলো সংশোধন করে নতুন করে সবকিছু ঠিক করা যায়। তখন বাবার এমন রেগে যাওয়ার বিষয়টা মেহেরিন তাকে জানিয়েছিল। নাফসানও খেয়াল করেছিল নাওরার কতটা মন খারাপ হয়েছে। তবে নাওরা যদি তখন বাবার সাথে কথা বলতে যেত তাহলে হয়তো বাবা ভুল বুঝে উল্টো নাওরাকেই অনেক কথাই শুনিয়ে দিতে পারত। তাই তো নাওরাকে এইসব থেকে সেভ করে নাইলের সাথে পাঠিয়ে দেয়, আর নিজে এসে বাবার কাছে সব খোলাসা করে। এই সব বিষয় জানতে তার অনেক দিন সময় লেগে গিয়েছে। ধীরে ধীরে সব খুঁজে বের করতে হবে বাবার সামনে আজ উপস্থাপন করলো। নয়তো যে অনেক দেরি হয়ে যেতে পারত। কারণ এতদিন শাহেদ খানের ট্রেস খুঁজে না পাওয়ার একটাই কারণ ছিল, কারণ সে ওই লোকটা তার বাবার আশ্রয়স্থলে ছিল। আর সেই আশ্রয় থেকেই কিনা আবারও বাবার উপর কুড়াল মারতে যাচ্ছে। এর আগে তো ওনার খেলা শেষ করতে হবে। একসময় তার বাবা যে ভুলটা করেছিল সেটার তো আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। আর এর আগে শাহেদ খানের খেলা শেষ করতে হবে। আড়ালে থেকে তাদের অনেক বিপদেই তো করলো। শুধু তাই নয়, ইলার উপর অ্যাটাকটাও ওই লোকটাই করেছিল, যাতে এসবের মাঝে বাবা ব্যস্ত থাকেন আর তিনি নিজের মতো কাজ চালিয়ে যেতে পারেন। লোকটাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আশা করা যায় বাবা সত্যি জানার পর নাফসানের সহযোগিতা করবেন। এত কিছুর পর নাফসানের আর তার বিয়ের কথাটা বাবাকে জানানো হয়নি। আপাতত বাবা এত কিছু হজম করে নিক, তারপর না হয় বাকি সব জানানো হবে। তার থেকে বড় কাজ হলো নাওরার মান ভাঙানো। একে তো কিছু না বলেই বাসায় পাঠিয়ে দিয়েছি, তার উপর বাবার কিছু কথাও শুনেছে। নিশ্চয়ই অনেক মন খারাপ হয়েছে। সুযোগ বুঝে আগে তার অবুঝ বউটার মন ভাঙাতে হবে। বড্ড বেশি অবুঝ বউ তার।